হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতেই আমরা আমাদের ফিল্মের লিড নোয়ানকে দেখতে পাই। সে তার হবু হাজবেন্ড ইয়ানের সাথে বিয়ের ড্রেস ট্রায়াল দিতে এসেছিল, কিন্তু ইয়ান তাকে ইগনোর করে আর বলে আমার সময় নষ্ট করো না। তখন তার একটা ফোন আসে আর সে সেখান থেকে চলে যায়। নোয়ান ভাবে হয়তো সে অনেক ব্যস্ত। তখন নোয়ানের কাছে ডক্টরের ফোন আসে। নোয়ান জানতে পারে তার পায়ের একটা অংশ ভেঙে গেছে। ডক্টর তাকে প্র্যাকটিস করতে মানা করে। আসলে নোয়ান ছিল একজন প্রফেশনাল এবং নামকরা নৃত্যশিল্পী, পাশাপাশি সে একটা ডান্স স্টুডিও চালায়। একটা শোতে স্টেজে ডান্স করতে গিয়ে সে তার পায়ে আঘাত পায়। তখন থেকে সে আর ঠিকমতো ডান্স করতে পারে না। ডক্টরের কথা শুনে নোয়ান ভাবে সমস্যা নেই, আমার কাছে তো ইয়ান আছে, তাতেই চলবে। নোয়ান ডক্টরের চেম্বার থেকে বের হয়েই ইয়ানকে একটা প্রেগনেন্ট মহিলার সাথে দেখতে পায়। নোয়ান বলে এসব কি, ও কে ইয়ান? তখন ওই প্রেগনেন্ট মেয়েটি বলে আমার পেটের বাচ্চাটা ইয়ানের নয়। এই বলেই সে ওখান থেকে চলে যায়। ইয়ানও তখন নোয়ানের উপর রাগ দেখিয়ে ওই প্রেগনেন্ট মহিলাটির পিছনে ছুটতে থাকে আর সেও ওখান থেকে চলে যায়। এরপর স্টুডিও থেকে নোয়ানের কাছে ফোন আসে। তাকে বলা হয় আমাদের ক্লায়েন্টের শো এর জন্য যে ডান্সারের ডান্স করার কথা ছিল সে আসতে পারবে না, তার জায়গায় কি অন্য কাউকে দেয়া যাবে? তখন নোয়ান বলে আমি আসছি। পরে সিনে আমরা শো এর দৃশ্য দেখতে পাই, যেখানে নোয়ান স্টেজে পারফর্ম করছিল। ক্লায়েন্ট মিস্টার জুসানকে বলে আজকের ইভেন্টটা আমি আপনার জন্য অ্যারেঞ্জ করেছি। তখন মিস্টার জু তো নোয়ানের দিকেই তাকিয়েছিল। ডান্স শেষে ক্লায়েন্ট মিস্টার জুকে নোয়ানের সাথে পরিচয় করায়। নোয়ান তখন তাদের সাথে ড্রিঙ্কস করে। তো নেশায় নোয়ান মাথা ঘুরে পড়েই যাবে, ঠিক তখনই মিস্টার জু তাকে প্রোটেক্ট করে আর বলে তুমি কি ঠিক আছো? নোয়ান বলে হ্যাঁ। এরপর তো তারা একে অপরের থেকে দূরে দূরে দাঁড়ায়। জু নোয়ানের গলা দেখে বলে তোমার এই নেকলেসটা অনেক সুন্দর। নোয়ান বলে এটা আমার গ্র্যান্ডমামাকে দিয়েছিল, ছোটবেলা থেকেই এটা আমি পরে আছি। এই বলে নোয়ান সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় নোয়ান জানতে পারে ওই প্রেগনেন্ট মেয়েটি ইয়ানের এক্স গার্লফ্রেন্ড ছিল। তখন সে ইয়ানকে কল করে আর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ইয়ান বলে ও সবে বিদেশ থেকে ফিরেছে, ওর বাচ্চার বাবা ওকে ছেড়ে চলে গেছে। এখন আমি ওকে এই অবস্থায় একা ছাড়তে পারবো না। পাশ থেকে প্রেগনেন্ট মেয়েটি বলে সত্যি তুমি আমাকে ছেড়ে? ইয়ান বলে একদমই না। তখন সেখানে নোয়ান চলে আসে আর বলে তুমি যখন ওকে এতই ভালোবাসো তাহলে আমার সাথে সম্পর্ক রাখার কি দরকার? এই বলে সে ওর সাথে সম্পর্ক ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। তো ইয়ান নোয়ানের পিছনেই যাবে, ঠিক তখনই প্রেগনেন্ট মেয়েটি বলে তার পেটে অনেক ব্যথা হচ্ছে। তখন ইয়ান তাকে হসপিটালে নিয়ে যেতে থাকে। সিন চেঞ্জ হলে আমরা নোয়ান আর তার গ্র্যান্ডপাকে দেখতে পাই। নোয়ান তার গ্র্যান্ডপাকে বলে সে ইয়ানের সাথে ব্রেকআপ করে নিয়েছে। তখন ওর গ্র্যান্ডপা বলে আমি ইয়ানকে আগে থেকেই পছন্দ করতাম না, কিন্তু তোমার গ্র্যান্ডমা ছোটবেলায় তোমার এঙ্গেজমেন্ট করে রেখেছিল আর এই নেকলেসটা সেটারই গিফট ছিল। পরে সিনে আমরা দেখি নোয়ান ঘুমাচ্ছিল। সে ঘুমের ভেতর সাদা জামা পরা একটা ছেলের স্বপ্ন দেখছিল। হঠাৎ তাদের বাড়ির মেইড এসে তাকে ঘুম থেকে উঠিয়ে দেয় আর বলে জু ফ্যামিলি তার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। নোয়ান তো এতে খুবই অবাক হয়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সে তো রেডি হয়ে নিচে আসে এবং জুকে দেখেই চিনতে পারে। আসলে নোয়ান জুয়ের নাম জানতো না, তাই প্রথমে তার নাম শুনে চিনতে পারেনি। জুয়ের মা বলে তোমরা দুজন আলাদাভাবে একে অপরের সাথে কথা বলতে পারো। এরপর নোয়ানের গ্র্যান্ডপা বলাতে সে জুয়ের সাথে বাইরে যায়। ঠিক তখনই নোয়ানের কাছে ইয়ানের ফোন আসে। ইয়ান বারবার ওকে ফোন করছিল, কিন্তু নোয়ান ফোনটা কেটে দিচ্ছিল। এটা দেখে জু বলে আমি কি দূরে যাব? তখন নোয়ান বলে না, কোনো সমস্যা নেই। এই বলে সে ফোনটা রিসিভ করে। ইয়ান বলে তোমার বাবা মা আমার বাড়িতে এসেছেন, তুমিও এসে এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করো। নোয়ান বলে আমি এঙ্গেজমেন্ট অনেক আগেই ভেঙে দিয়েছি। এই বলে ও ফোনটা কেটে দেয়। নোয়ান জুকে বলে এখন নিশ্চয়ই আপনি আমার পরিস্থিতি বুঝে গেছেন। তখন জু বলে তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়েছে আর আমি তোমাকে বিয়ের প্রপোজাল দিয়েছি, তুমি রাগ করনি তো? এটা বলে জু নোয়ানের কাছে আসে আর বলে আমি অনেক বছর ধরে তোমাকে বিয়ে করার অপেক্ষায় আছি।
এটা শুনে নোয়ান জুয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। জু বলে, আমি জানি তুমি এটা শুনেই শকড হয়ে গেছো। আমি এখন অবধি সিঙ্গেল, কখনো কারোর সাথে রিলেশনে যাইনি। আমি আমার ওয়াইফকে অনেক খুশি রাখবো। তোমার শখ আর ডান্স নিয়েও আমার কোনো আপত্তি নেই। কখনোই আমি তোমাকে কোনো কিছুর জন্য বাধা দিব না। তখন সে অতীতের কথা মনে করে আর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়ান নোয়ানকে বলেছিল বিয়ের পর তাকে ডান্স ছেড়ে দিতে হবে। এরপর সিন আবার বর্তমানে শিফট হয় এবং নোয়ান জুকে বলে, আমরা এখনই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিই। জু এই কথাটা শুনে খুশিতে হাসতে থাকে। দূর থেকে নোয়ানের গ্র্যান্ডপা আর জুয়ের বাবা মা সবাই এটা দেখে আর তারাও অনেক খুশি হয়। এরপর জুয়ের মা নোয়ানকে জু ফ্যামিলি ট্র্যাডিশনাল ব্রেসলেট গিফট করে। তারা যখন ম্যারেজ সার্টিফিকেটের জন্য পিকচার তুলতে আসে তখন নোয়ান জুকে বলে, আমি 3 বছর ইয়ানের সাথে এঙ্গেজড ছিলাম, এতে তোমার কোনো সমস্যা নেই তো? জু বলে, না, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এতে আমার অনেক খারাপ লেগেছে, কারণ এই 3 বছরে ইয়ান তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। এরপর তারা পিকচার ওঠে আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। জু বলে, বিয়ের পর তোমার কোথায় থাকার ইচ্ছা? আমাদের বাড়ি তোমার স্টুডিও থেকে বেশি দূরে নয়, তো তুমি আমাদের বাড়িতে আমার সাথেই থাকতে পারো। এরপর জু নোয়ানকে একটা শপে নিয়ে যায়। সেখানে থাকা একজন সেলস লেডি বলে, তুমি নোয়ান না? তোমার সাথে তো এখনো ইয়ানের অফিসিয়ালি ব্রেকআপ হয়নি, এর মধ্যে তুমি অন্য ছেলে নিয়ে ঘোরাফেরা করছো। তখন সেখানে ওই শপের মালিক এসে তাকে চুপ করিয়ে দেয় আর তাদের দুজনকে ওয়েলকাম করে। তো জু নোয়ানকে নিয়ে ভেতরে আসে। ওই সেলস লেডি তখন তাদের একটা পিকচার ক্লিক করে আর বিনা অনুমতিতে ক্লায়েন্টের পিকচার তোলায় শপের মালিক তাকে চাকরি থেকেই বের করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই জু মূলত নোয়ানের জন্য আংটি কিনতে এসেছিল। নোয়ানকে চুজ করতে বলা হলে সে বলে, তুমি যেটা চুজ করবে সেটা আমার জন্য ঠিক হবে। জু বলে, তুমি এখন আমার ওয়াইফ, আমি একা না, আমরা দুজন মিলেই আংটিটা চুজ করব। এখানে আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে নোয়ান ওয়ানকে তাদের উইডিং রিং চুজ করতে বলে, কিন্তু ইয়ান বলে, এসব ফালতু কাজের জন্য আমার কাছে সময় নেই। সিন আবার বর্তমানে ফিরে আসে এবং তারা দুজন কাপল রিং চুজ করে, অর্থাৎ একই রকম দুইটা রিং। জোয়ান যখন জুয়ের আঙ্গুলের রিংটি পরাতে যায় তখন জু বলে, আমি অনেক দিন থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। পরের সিনে নোয়ানের বাবা মাকে ইয়ানের বাড়িতে তার সাথে বসে থাকতে দেখা যায়। তাদের কথাতে ইয়ান নোয়ানকে SMS করে এঙ্গেজমেন্টের কথা বলে, কিন্তু তখন সে নোয়ান আর জুয়ের পিকচার দেখতে পায়। সেটা দেখে সে মনে করে নোয়ান হয়তো ফেক বয়ফ্রেন্ড বানিয়ে নাটক করছে। এদিকে আংটি কেনা শেষ হলে জু নোয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। জু নোয়ানকে বলে, আজ রাতে তুমি কোথায় ঘুমাবে? নোয়ান বলে, আমরা অনেক দ্রুত বিয়ে করেছি, তাই আমার মনে হয় আগে আমরা একে অপরকে ঠিক মতো জানি, তারপরে আমরা একসাথে থাকবো। তখন জু বলে, ঠিক আছে, সেটা তোমার ইচ্ছা, তুমি মেইন বেডরুমে থেকো, আমি পাশের রুমে থাকবো। তো জু নোয়ানের জিনিসপত্র তার রুমে পাঠিয়ে দেওয়ার কথা বললে নোয়ান বলে, আমি নিজেই নিয়ে যেতে পারবো। তখন জু বলে, তুমি তোমার অতীত নিয়ে একদম ভাববে না, আমার সামনে ফর্মাল হওয়ার কোনো দরকার নেই, নর্মাল থাকতে পারো। পরদিন সকালে নোয়ান জুকে ব্রেকফাস্ট বানাতে দেখে, তখন সে তাকে হেল্প করতে চায়, কিন্তু জু বলে, না না, তুমি পারবে না, তার চেয়ে বরং তুমি বসে স্ট্রবেরি খাও। এরপর নোয়ান স্ট্রবেরি খেতে থাকে আর সে জুকেও খাইয়ে দেয়। জু নোয়ানের হাতে স্ট্রবেরি খায়, এতে নোয়ান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। খাবার টেবিলে বসে নোয়ান ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারে জিজ্ঞেস করে। জু বলে, কেন, কি হয়েছে? তখন নোয়ান বলে, আমি চাই আমাদের বিয়ের কথা সবাই জানুক, কিন্তু তুমি যদি সিক্রেট রাখতে চাও তাহলে আমার এতেও কোনো প্রবলেম নেই। এটা শুনে জু তখনই গিয়ে তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসে আর সেটার পিকচার তোলে, একই সাথে তাদের হাতে থাকা রিংয়ের পিকচারও তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। ইয়ান নোয়ানকে বারবার ফোন করে ডিস্টার্ব করছিল। নোয়ান তাকে সরাসরি বলে দেয়, আমি ম্যারিড। ইয়ান ভাবে নোয়ান হয়তো তার সাথে নাটক করছে। পরদিন নোয়ান আর জু কোথাও ঘুরতে যাচ্ছিল। নোয়ান জুকে বলে সে তার রিংটি টেবিলে ভুলে রেখে এসেছে। জু তার গাড়ির চাবি তার হাতে দিয়ে বলে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এখনই নিয়ে আসছি। নোয়ান ভাবতে থাকে ও এতদিন সিঙ্গেল ছিল কিভাবে, ও কত সুন্দর দেখতে আর কতটা চার্মিং। তো নোয়ান গাড়ির দিকেই যাচ্ছিল,
ঠিক তখনই সেখান থেকে ইয়ানের বন্ধু যাও গাড়ি পাস করছিল। গাড়ি থামিয়ে সে নোয়ানকে বলে, তুমি এখনো ইয়ানের উপর রেগে আছো? তুমি ওর পাশাপাশি আমাদেরও ব্লক করে দিয়েছো। নোয়ান বলে, রাগ না, আসলে আমি ইয়ানের সাথে আর রিলেশন রাখতে চাচ্ছি না। নোয়ান যাওকে বলে দেয় যে সে বিয়ে করে ফেলেছে। এটা শুনে যাও খুবই অবাক হয়, কিন্তু যাও এখানে একটা সত্যি কথা বলে দেয় যে ইয়ান তোমাকে ওর ফ্যামিলি প্রেশারের জন্যই বিয়ে করতে রাজি হয়েছিল। এসব শুনে নোয়ান জুয়ের গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানে জু আসে আর তাকে রিংটি দেয়। জু নোয়ানকে বলে, কি হয়েছে, তোমাকে এমন স্যাড লাগছে কেন? এরপর নোয়ান জুকে সবকিছু খুলে বলে। নোয়ান বলে, 3 বছর ধরে ইয়ান আমার সাথে ফ্রড করেছে, কিন্তু জু বলে ইয়ান তোমাকে পছন্দ করেনি, কারণ ও অন্ধ ছিল। লস তো ওরই হয়েছে। তোমার পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ এখন থেকে তো আমরা একসাথেই থাকবো। এরপর তারা কিস করতে চায়। নোয়ান খুবই নার্ভাস ফিল করতে থাকে। তখন জু তাকে কিস না করে সিট বেল্ট লাগিয়ে দেয়। তো নোয়ান জুকে বলে, আমার বাবা মা একটু অদ্ভুত টাইপের, যদি তোমাকে খারাপ কিছু বলে তুমি প্লিজ মেনে নিও। এরপর নোয়ান জুকে তার বাড়িতে নিয়ে যায় আর বলে, ও আমার হাজবেন্ড মিস্টার জু। পরের সিনে দেখা যায় তারা খাবার টেবিলে বসে আছে। নোয়ানের বাবা তখন ওর প্লেটে চিংড়ি দেয়। তখন নোয়ান মনে মনে ভাবে, আমার বাবা নিজেই জানে না যে তার মেয়ের চিংড়িতে অ্যালার্জি আছে। তখন জু নোয়ানের প্লেট চেঞ্জ করে দেয়। তখন নোয়ানের বোন বলে, ও ইচ্ছে করেই ইয়ানের সাথে বিয়েটা ক্যান্সেল করেছে, ইচ্ছে করেই ও আমাদের সাথে ইয়ানের পরিবারের সম্পর্ক খারাপ করলো। নোয়ান বলে, যদি তোমার এতই চিন্তা হয়ে থাকে তাহলে তুমি নিজেই ওর সাথে এঙ্গেজমেন্ট করে নাও না। এটা শুনে জু হাসতে থাকে। নোয়ানের মা বলে, তোমার বোনের এতটাও খারাপ দিন আসেনি যে সে ইয়ানকে বিয়ে করবে। নোয়ান বলে, তোমরা সবাই জানতে যে ইয়ান একটা খারাপ মানুষ, তাহলে কেন তোমরা তার সাথে আমার এঙ্গেজমেন্ট করিয়েছিলে? তোমরা আমাকে ওর এক্স গার্লফ্রেন্ড যে প্রেগনেন্ট এ ব্যাপারেও বলনি। নোয়ানের মা বলে, কোনো ছেলের এক্স গার্লফ্রেন্ড থাকে না বুঝি? তখন নোয়ান বলে, আমার হাজবেন্ডের কোনো এক্স গার্লফ্রেন্ড নেই। এরপর নোয়ান ওয়াশরুমে গেলে তার বোনও সেখানে আসে আর তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। এসব শুনে রেগে গিয়ে নোয়ান তার বোনকে থাপ্পড় মারে আর তাকে ওয়ার্ন করে দেয় যে এরপর থেকে সে যেন এমন কাজ আর না করে। সিন চেঞ্জ হলে নোয়ান জুকে বলে, তুমি কিভাবে জানলে যে আমার চিংড়িতে অ্যালার্জি আছে? তখন জু বলে, কয়েক বছর ধরে আমার নজর তোমার উপরেই ছিল, আমি তোমাকে ফলো করতাম। নোয়ান ভাবতে থাকে জু কত ভালো মানুষ। এরপর নোয়ান জুকে বলে, আমার বোন ছোটবেলায় ভায়োলিন বাজাতো, একদিন সে আঘাত পায় আর এই দোষটা আমাকে দিয়ে দেয়। জু বলে, তোমার উপর আমার ভরসা আছে, তুমি কখনোই কাউকে হার্ট করতে পারো না। নোয়ান বলে, একদিন আমি স্টেজে ডান্স করছিলাম, তখন আমার বোন ইচ্ছে করে স্টেজে আমার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যে কারণে আমি প্রফেশনাল ডান্সার হতে পারিনি। এসব শুনে জু নোয়ানকে জড়িয়ে ধরে আর বলে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে নোয়ান দেখে জু তার জন্য গিফট আর ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছে। তখন তার কাছে ইয়ানের অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। সে নোয়ানকে বলে, স্যার আপনার জন্য লিমিটেড এডিশনের জুয়েলারি পাঠিয়েছেন। নোয়ান বলে, কোনো দরকার নেই, সবকিছু ব্যাক করে দিন। এরপর নোয়ান জুয়ের দেওয়া গিফটটা খুলে দেখছিল। সেখানে একজোড়া সুন্দর জুতা ছিল। নোয়ান সেটার পিকচার তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় আর ক্যাপশনে লেখে, আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে। তো পোস্টটা দেওয়ার পর ও নিজেই বলে, আমি এত খারাপ লিখি? ভালোই হয়েছে জু আমার অ্যাকাউন্ট জানে না। পরের সিনে দেখা যায় ইয়ানের অ্যাসিস্ট্যান্ট তার দেওয়া গিফটটা ফেরত নিয়ে আসে। ইয়ান তখন ইন্টারনেটে নোয়ানের দেওয়া পিকচারটা দেখে বলে, ও নিজে একদিন আমার কাছে ফিরে আসবে। তো মিস্টার জুও নোয়ানের ওই পোস্টটা দেখতে পায়। ক্যাপশনে তাকে হাজবেন্ড বলায় সে তো অনেক খুশি হয়। এরপর নোয়ান তার স্টুডিওতে ডান্স প্র্যাকটিস করছিল। তখন তার ফ্রেন্ড এসে তাকে বিয়ের গিফট দেয়। নোয়ান গিফটটা খুলতেই যাবে, ঠিক তখনই তার ফ্রেন্ড বলে, এখন না, তোমার হাজবেন্ডকে নিয়ে একসাথেই খুলবে। বাড়িতে ফিরে নোয়ান মেইডকে জিজ্ঞেস করে, মিস্টার জু কোথায়? তখন সেখানে জু আসে আর বলে, এটা কি? নোয়ান বলে, এটা আমার ফ্রেন্ড আমাদের বিয়ের গিফট দিয়েছে। তো তারা দুজন মিলে বক্সটা খোলে। তো সেখানে থাকা স্নেকটা দেখে নোয়ান তো খুবই ভয় পেয়ে যায় আর জুকে জড়িয়ে ধরে। জু বলে, আরে এটা তো কেক, এটা আসল স্নেক নয়।
তখন নোয়ান বলে, আমি ওকে ছাড়বো না, আমি তো ভেবেই নিয়েছিলাম যে এটা আসল। তখন জু বলে, আগে এটা বলো, তুমি আমাকে মিস্টার জু বলে কেন ডাকছিলে? আমি কি এমন কিছু করেছি যাতে আমার ওয়াইফ কষ্ট পেয়েছে? নোয়ান বলে, কই না তো, তেমন কিছুই নয়। এরপর জু নোয়ানের আরো কাছে চলে আসে আর বলে, আমাকে হাজবেন্ড বললে আরো বেশি খুশি হব। তখন মেয়ের এসে বলে, খাবার রেডি হয়ে গেছে। তাকে দেখে তো ওরা একে অপরের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। নোয়ান জুকে বলে, তুমি আমার অ্যাকাউন্ট কবে থেকে ফলো করো? জু বলে, 6 মাস আগে, যখন তুমি তোমার ডান্স ভিডিও দিয়েছিলে তখন থেকেই। নোয়ান ভাবে, আমি তো 6 মাস আগে অ্যাকাউন্ট খুলেছিলাম। তো জু নোয়ানকে জু ফ্যামিলির একটা ফেস্টিভ্যালে নিয়ে যেতে চাই, কিন্তু নোয়ান তোর গ্র্যান্ডমায়ের মৃত্যুবার্ষিকীতে জুকেও সাথে নিয়ে আসে। ওরা দুজনে নোয়ানের গ্র্যান্ডপায়ের পিকচারের সামনে গিয়ে দাঁড়ায়। নোয়ান বলে, গ্র্যান্ডমা, এটাই সেই ছেলে যাকে তুমি পছন্দ করেছিলে। আমরা বিয়ে করে নিয়েছি, ও খুবই ভালো মানুষ। জু বলে, গ্র্যান্ডমা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে সবসময় ভালো রাখবো। এরপর সবার জন্য খাবার আনা হয়। এখানে নোয়ানের বোন চিৎকার করা শুরু করে আর বলে, আমার চিংড়ি কোথায়? আমি তো ওটাই খেতে পছন্দ করি। মেড বলে, নোয়ানের চিংড়িতে অ্যালার্জি আছে, তাই আজকে চিংড়ি রান্না করা হয়নি। তখন জু বলে, আগে জানলে তোমার জন্য বাইরে থেকে চিংড়ি আনিয়ে দিতাম। পরের সিনে দেখা যায় নোয়ান আর জু গাড়িতে বসে আছে। নোয়ান জুকে বলে, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস। জু বলে, তুমি আমার ওয়াইফ, তোমাকে প্রোটেক্ট করব না তো কাকে করব? আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না। দেন ওরা একে অপরকে দেখতে থাকে। ঠিক তখনই গাড়িতে একটা ধাক্কা লাগে। জু বলে, হয়তো অন্য কোনো গাড়ি আমাদের ওভারটেক করার চেষ্টা করছে। তখন জু গাড়ি থেকে বেরিয়ে আসে আর দেখে ওই গাড়িতে একটা প্রেগনেন্ট মেয়ে বসে আছে। আসলে সে ইয়ানের এক্স গার্লফ্রেন্ড ছিল। তার গাড়ির জন্য জুয়ের গাড়িতে স্ক্র্যাচ পড়ে গিয়েছিল, তাই সে ওই মেয়েটিকে জরিমানা দিতে বলে। তখন ইয়ানের এক্স গার্লফ্রেন্ড ইয়ানকে কল করে আর বলে, নোয়ানের গাড়িতে আমার গাড়ির ধাক্কা লেগে স্ক্র্যাচ পড়ে গেছে, ও এখন আমার কাছে টাকা চাচ্ছে, প্লিজ তুমি কিছু একটা করো। ইয়ান বলে, আমি নোয়ানকে ফোন করছি, তুমি চিন্তা করো না। ইয়ান তো নোয়ানকে কল করতে গিয়ে দেখে নোয়ান তাকে ব্লক করে দিয়েছে। তখন সে আবার তার এক্স গার্লফ্রেন্ডকেই ফোন করে আর বলে, ফোনটা নোয়ানের কাছে দাও। কিন্তু নোয়ান ইয়ানের সাথে কথা বলতে রাজি হয় না। তখন ইয়ানের এক্স গার্লফ্রেন্ড ফোনে লাউড স্পিকার দেয়। ইয়ান বলে, ওর পেটের বাচ্চার যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। তখন জু ফোনটি কেড়ে নেয় আর ইয়ানকে অনেক কথা শোনায়। ইয়ান বলে, তুমি কে? জু বলে, আমি নোয়ানের হাজবেন্ড। ইয়ান বলে, মনে হচ্ছে তুমি ওর সাথে মিলে নাটক করছো, তোমাদের এসব ড্রামাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন জু নোয়ানকে বলে, ও যদি আবার তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে আমাকে জানাবে, আর এই মেয়েটা যদি জরিমানা না দেয় তাহলে আমি ওর নামে কেস করব। এরপর জু নোয়ানকে জু ফ্যামিলির সকলের সাথে পরিচয় করায়। জুয়ের আন্টি নোয়ানকে হেয়ার নিডেল গিফট করে এবং সেখান থেকে চলে যায়। তখন নোয়ান জুকে বলে, আজ রাতেও কি আমরা আলাদা রুমে ঘুমাবো? জু বলে, আজ বাড়িতে সবাই আছে, সবার সামনে আমরা তো আলাদা রুমে থাকতে পারবো না, তাই আমাদেরকে একই রুমে থাকতে হবে। তুমি বেডে ঘুমাবে আর আমি নিচে শুয়ে পড়ব। নোয়ান বলে, রাতে অনেক ঠান্ডা পড়ে, তোমার যদি ঠান্ডা লেগে যায়। এটা শুনে জু নোয়ানের মুখে হাত দিয়ে বলে, চিন্তা করো না, আমার কিছুই হবে না। এরপর জু ওর হাত ধরে ভেতরে নিয়ে আসে। পরদিন সকালে নোয়ান ঘুম থেকে উঠে দেখে তার উঠতে অনেক লেট হয়ে গেছে। পরের সিনে আমরা জু আর নোয়ানের গ্র্যান্ডপাকে এক স্থানে বসে কথা বলতে দেখি। নোয়ানের গ্র্যান্ডপা বলে, নোয়ানের ডান্সের বিষয়ে তোমার কোনো আপত্তি নেই তো? এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইয়ানের মা নোয়ানকে বলেছিল বিয়ের পর ডান্স করা বন্ধ করে দিতে হবে, আর ইয়ান বলেছিল বিয়ের পর নোয়ানের স্টুডিওটা সেল করে দিব। সিন আবার প্রেজেন্টে আসলে দেখা যায় জু বলে, ও আমার স্ত্রী আর এটা ওর শখের কাজ, আমি কেন এতে বাধা দিব? গ্র্যান্ডপা বলে, এটা তো খুবই ভালো কথা। তখন আড়াল থেকে নোয়ানো সবকিছু শুনছিল। এসব শুনে সেও অনেক খুশি হয়। এরপর জু নোয়ানের হাত ধরে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। বাথটাবের ভেতর অনেক গোলাপের পাপড়ি দেখে নোয়ান বলে, তুমি এটা কি করেছ? জু বলে, হ্যাঁ, এটা তোমার জন্য। নোয়ান বলে, থ্যাংক ইউ। জু নোয়ানের কাছে আসে আর বলে, তোমার আর কিছু বলার নেই?
নোয়ান বলে, আর কি বলবো? তখন জু বলে, এই যেমন বলতে পারো আমার হাজবেন্ড অনেক ভালো। এরপর নোয়ান জুকে এসএমএস দিয়ে কথাটা বলে, কারণ সে অনেক লজ্জা পাচ্ছিল। জু বলে, নিজের মুখে বলো। নোয়ান চলেই যাচ্ছিল, ঠিক তখনই জু তাকে আটকায়। নোয়ান বলে, আমার হাজবেন্ড অনেক ভালো। এই বলেই ও সেখান থেকে দৌড়ে চলে যায়। নোয়ান তো অনেক নার্ভাস ফিল করছিল, কিন্তু পরে সে অনেক খুশি হয়। নোয়ান শাওয়ার নিয়ে জুয়ের সামনে এলে জু বলে, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তোমাকে এমন লাগছে কেন? জু নোয়ানের মুখে হাত দিয়ে দেখে তার শরীর তো অনেক ঠান্ডা। তখন নোয়ান জুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক ভালো। এরপর নোয়ান জুকে তার মুখটা নিচু করতে বলে, আর ওরা তো কিস করা স্টার্ট করে। পরের সিনে জু নোয়ানকে তাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন জুয়ের একটা ফোন আসে। নোয়ান বলে, তুমি যাও, আমি একাই দেখে নিতে পারবো। জু কল অ্যাটেন্ড করতে চলে যায়। নোয়ান সব জায়গা তখন ঘুরে দেখতে থাকে। তখন সেখানে তার বোন মাস্ক পরে এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ কারণে জুকে নোয়ানকে হসপিটালে নিয়ে যেতে হয়। ডক্টর বলে, পেশেন্টের পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, ঠিক হতে অনেক টাইম লাগবে। জু নোয়ানকে বলে, ভুল আমারই, তোমার সাথে আমার থাকা উচিত ছিল। নোয়ান বলে, এতে তোমার কোনো দোষ নেই। আমার মনে হয়েছিল যে কেউ আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছিল। তখন সেখানে নোয়ানকে দেখতে ইয়ান আসে। নোয়ান তাকে তার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে, আমি আর আমার হাজবেন্ড একসাথে অনেক খুশি আছি। দয়া করে দ্বিতীয়বার তোমার চেহারাটা আমাকে দেখাবে না। ইয়ান বলে, দেখো ও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। ইয়ান চলে যেতেই সেখানে জো আসে। সে বলে, ইয়ান আসাতে তুমি স্যাড হওনি তো? নয়ন বলে, একদমই না। যা আমি এতদিন ধরে ওকে বলতে যাচ্ছিলাম তা আজ আমি খুব সহজেই বলে দিয়েছি। জো বলে, ভবিষ্যতে কখনো যদি আমার উপর রাগ করো কিংবা স্যাড হও তাহলে প্লিজ আমাকে সরাসরি বলে দিও। নোয়ান তখন জুকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তুমি আমাকে কখনোই স্যাড হতে দিবে না। পরের সিনে দেখা যায় জুয়ের অ্যাসিস্ট্যান্টটাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সে দেখতে পায় নোয়ানের বনি তাকে ধাক্কা মেরেছিল। জু তখন তার বডিগার্ডদের নিয়ে নোয়ানের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে সে সব সত্যিটা বলে দেয়। ওখানে নোয়ানের বাবা মা এবং বোন সকলেই উপস্থিত ছিল। জু বলে, এখন আমার কি করা উচিত? এরপর নোয়ানের বাবা নোয়ানের বোনকে থাপ্পড় মারে। তখন তার মা বলে, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, আর এমনিতেও তো এটা প্রথমবার না। নোয়ানের মা জুকে বলে, ও নোয়ানের কাছে ক্ষমা চেয়ে নিবে। জু বলে, ঠিকই বলেছেন, এটা প্রথমবার না, এর আগেও অনেকবার ও নোয়ানের সাথে এমন করেছে। এখন তো মনে হচ্ছে এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। এরপর জু তার বডিগার্ডদের নোয়ানের বোনকে ধরতে বলে। সে বলে, যে আমার স্ত্রীকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে তাকে তার মাসুল দিতেই হবে। বডিগার্ডরা নোয়ানের বোনকে ধরে নিয়ে যায়। এদিকে হসপিটালে কারেন্ট চলে যাওয়ায় নোয়ান অনেক ভয় পেতে থাকে। তার ফোনটিও টেবিলের নিচে পড়ে যায়। ফোন উঠাতে গিয়ে সে নিজেই বেড থেকে পড়ে যায়। এর আগের বার যখন সে পায়ে আঘাত পায় তখন তার ফ্যামিলির সবাই তাকে ছেড়ে চলে যায়। তো সে এরপর কাঁদতে শুরু করে আর বলে, জু তুমি কোথায়? তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিছুক্ষণের মধ্যেই সেখানে জু আসে। জুনওয়ানকে ক্যারি করে বেডে শোয়ায় আর বলে, সরি, এরপর থেকে আর কখনোই তোমাকে একা ছেড়ে যাব না। আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। তখন নোয়ান জুয়ের হাত ধরে আর বলে, আমি একা থাকতে পারবো না। জু তখনই সেখানে বসে পড়ে। নোয়ান বলে, তুমি সবসময় আমার পাশে থাকবে তো? জু বলে, যখন তোমার আমাকে প্রয়োজন হবে না তখনও আমি তোমার পাশেই থাকবো। নয়ন বলে, যদি আমাদের আরো আগে দেখা হতো তাহলে অনেক ভালো হতো। জো বলে, সরি, আমি আসতে অনেক লেট করে ফেলেছি। পরদিন সকালে নোয়ান ঘুম থেকে উঠে দেখে জু তার বেডের পাশেই ঘুমিয়ে আছে। নোয়ান তাকে টাচ করতে গেলে সে উঠে যায়। জু উঠে নোয়ানের জন্য পানি আনতে চায়। তখন নোয়ানের কাছে তার ফ্রেন্ডের এসএমএস আসে। নোয়ান জানতে পারে কাল রাতে জু নোয়ানের বোনের উপর প্রতিশোধ নিতে গিয়েছিল। এরপর জুয়েলে নোয়ান তাকে বলে, তুমি কাল রাতের কথা আমাকে কেন জানাওনি? জু বলে, তুমি আগে সুস্থ হও, তারপরই সবকিছু হ্যান্ডেল করবে। পরে সিনে আমরা দেখতে পাই নোয়ানকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। জু নোয়ানকে একটা ফুলের বুকে আর কিছু চকলেট দেয়। নোয়ান বলে, তুমি আমাকে বাচ্চাদের মতো কেন ট্রিট করছো? জু তাকে বিড়ালওয়ালা একটা টুপি দেয়, যেটা পেয়ে নোয়ান খুবই খুশি হয় এবং মাথায় পরে নেয়।
এরপর তারা বাড়িতে ফিরে আসে। নোয়ান বলে অনেকদিন হসপিটালে থাকায় শাওয়ার নেওয়া হয়নি, চুলগুলো ওয়াশ করতে হবে, তুমি কি আমাকে হেল্প করবে? এরপর জু নোয়ানকে ওয়াশরুমে নিয়ে যায়। জু অনেক যত্ন সহকারে নোয়ানের চুলগুলো ওয়াশ করে দেয়। নোয়ান জুকে তখন তার কাছে আসতে বলে। জু আসতেই নোয়ান তার নাকে সাবান লাগিয়ে দেয়। তখন জুও নোয়ানকে সাবান লাগিয়ে দেয়। আর এভাবেই ওরা খুনসুটি করতে থাকে। পরের সিনে দেখা যায় নোয়ান তার চুল শুকাচ্ছিল। সে জুকে তার কাছে আসতে বলে। জু আসে এবং তার মুখে হাত দিয়ে বলে, এবার আর তুমি কিছুই করতে পারবে না। তখন নোয়ান তো জুয়ের হাত সরিয়ে তাকে কিস করে দেয়। রাতে জু নোয়ানকে দুধের গ্লাস দিয়ে বলে, রেস্ট করো, যদি কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিও। এই বলে জু চলেই যাচ্ছিল। তখন নোয়ান তার হাত ধরে বলে, চলো আজ আমরা একসাথেই ঘুমাবো, মানে নর্মালি, বারবার তোমাকে কিভাবে ডাকবো? জু বলে, ওকে ওয়াইফ। এরপর নোয়ান জুয়ের দেওয়া ওই ক্যাটওয়ালা হ্যাটটা দেখছিল। জু বলে, হ্যাটটা তোমার অনেক পছন্দ হয়েছে তাই না? নোয়ান বলে, অনেক পছন্দ হয়েছে, ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল, এই হ্যাটটা তার কথাই মনে করিয়ে দিচ্ছে। গ্র্যান্ডপা আমাকে জন্মদিনে সেটা উপহার দিয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে নোয়ানের ওই বিড়ালটি তার মাই বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে কারণে নোয়ান অনেক কষ্ট পেয়েছিল। পরের সিনে দেখা যায় জুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, পাশের বিল্ডিংয়ে ইয়ার নামে নতুন একটা ভাড়াটিয়া এসেছে। এটা শুনে জু নোয়ানকে মেসেজ করে এটা জানায়। নোয়ান বলে, ও কেন হঠাৎ এখানে শিফট করলো? জু বলে, কি জানি, হয়তো আমার বউকে পটাতে এসেছে। নোয়ান বলে, চিন্তা করো না, তোমার বউয়ের মনে শুধু তুমিই আছো, সে অন্য কোনো ছেলেকে কখনোই পাত্তা দিবে না। ইয়ান নোয়ানের বাড়ির সামনে এসে তার কাছে ক্ষমা চাইতে থাকে, এমনকি সে নোয়ানকে কলও করে। নোয়ান বলে, তোমার কি বিন্দুমাত্র লজ্জা নেই? এখন এখান থেকে চলে যাও, না হলে কিন্তু পুলিশকে ফোন করব। ইয়ান যেতে রাজি না হলে নোয়ান পুলিশকে ফোন করে। পুলিশ আসলে নোয়ান বলে, ও আমার এক্স বয়ফ্রেন্ড, আমার বিয়ে হয়ে গেছে, তবুও আমার পিছু ছাড়ছে না, জানি না ওর কি মতলব। তখন সেখানে জু চলে আসে আর নোয়ানকে বলে, তুমি কি ঠিক আছো? জু পুলিশকে বলে, আপনি এখনই এই সাইকোকে হ্যান্ডেল করুন। তো ইয়ান তো সেখান থেকে যেতে চাইছিল না। তখন সেখানে ওর মম আসে আর তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, এর ভিতর পুলিশকে আনার কি দরকার ছিল? জু ইয়ানকে বলে, তুমি এখনো এখান থেকে কেন যাচ্ছ না? গিয়ে তোমার প্রেগনেন্ট গার্লফ্রেন্ডের খেয়াল রাখো। ইয়ানের মা এসব শুনে তো অনেক অবাক হয়। তখন জুয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। এরপর নোয়ান জুয়ের কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আমার জন্য আবারও একটা ঝামেলা হলো। জু নোয়ানের হাত ধরে বলে, আমাদের মাঝে সরি শব্দটা আসা উচিত নয়। নোয়ান জুয়ের দিকে তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জু বলে, চিন্তা করো না, ইয়ান তোমাকে দ্বিতীয়বার আর বিরক্ত করার চেষ্টাও করবে না। জু নোয়ানের জন্য একটা সারপ্রাইজ গিফট রেডি করে। জু নোয়ানের চোখ বেঁধে সেই স্থানে নিয়ে যায়। নোয়ান বলে, তুমি এত মিস্টিরিয়াস কেন? জু বলে, তোমার মুড ফ্রেশ করার চেষ্টা করছি। এরপর সে নোয়ানের চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। নোয়ান বলে, তুমি এসব ডেকোরেশন আমার জন্য করেছো? জু বলে, হ্যাঁ। তোমার কি এখন ডান্স করতে ইচ্ছে হচ্ছে? নোয়ান বলে, হ্যাঁ হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। জু বলে, আমার কাছে তো উপায় আছে। এই বলে সে নোয়ানের দুই পা খুব ধীরে নিজের পায়ের উপর রাখে এবং তাকে উঠিয়ে কাপল ডান্স করতে থাকে। এমনকি তারা একে অপরকে কিসও করে। পরের সিনে নোয়ানের ফ্রেন্ড তাকে ফোন করে আর বলে, আমি তোমার জন্য কিছু গিফট পাঠিয়েছি, পছন্দ হলে আরও পাঠাবো। তো নোয়ান গিফটগুলো পেয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো বক্স ছিল। একটা বক্স খুলতেই সে দেখতে পায় সেখানে তো ডাটা কেবল আছে। তখন সে তার ফ্রেন্ডকে ফোন করে বলে, ডাটা কেবল কেন পাঠিয়েছ? এটা দিয়ে আমি কি করব? নোয়ানের ফ্রেন্ড বলে, এটা দিয়ে মারলে অনেক ব্যথা লাগে, জুয়ের সাথে ট্রাই করতে পারো, ওকে বেঁধেও রাখতে পারো। নোয়ান বলে, কিন্তু আমি এমনটা কেন করব? তখন সেখানে জু চলে এলে সে গিফটগুলো লুকিয়ে ফেলে। একদিন খেতে বসে নোয়ান হালকা ড্রিঙ্কস করে, তাতেই তার নেশা হয়ে যায়। নোয়ান বলে, শাওয়ার নিলে আমি ঠিক হয়ে যাব। তো জু তখন একটা বক্স দেখতে পায় যেখানে একটা ছোট্ট বেল্ট ছিল। তো নোয়ান শাওয়ার নিয়ে দেখে সে তার ড্রেস আনতে ভুলে গেছে। তখন জু গিয়ে তাকে ড্রেসটা দিয়ে আসে, যেটা দেখে নোয়ান কিছুটা অবাক হয়, কারণ ওই ড্রেসটা অনেক পাতলা ছিল।
নোয়ান ড্রেস চেঞ্জ করে বাইরে আসতেই দেখে জু তার শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে আছে। নোয়ান ভাবতে থাকে ওকে আমাকে সিডিউস করার ট্রাই করছে নাকি। এরপর জু নোয়ানকে একটা বেল্ট দেখায় যেটা সে খুঁজে পেয়েছিল। আসলে ওটা নোয়ানের ফ্রেন্ডের দেওয়া গিফটই ছিল। তখন নোয়ান ভাবে ওর দেওয়া গিফটের জন্য আমি আজকে ফেঁসে গেলাম। নোয়ান জুয়ের থেকে বেল্টটা কেড়ে নিতেই যাবে, ঠিক তখনই জু তাকে নিজের আরও কাছে টেনে নেয় এবং কিস করে। এরপর তো তারা বেডে চলে যায় এবং টাইম স্পেন্ড করে। পরের সিনে নোয়ান বলে, আমাদের আগেও অনেকবার দেখা হয়েছিল। এটা আমাকে আমার কাজিন বলেছে, কিন্তু আমি জানতাম না যে তুমিই সে। বাট তুমি আমাকে আগে কেন এটা বলনি? জু বলে, কারণ আমি চাইনি তুমি এটা জানো। নোয়ান বলে, আমাদের যতবার দেখা হয়েছে সবগুলোই তো কোইন্সিডেন্ট ছিল। জু বলে, একদমই না। আমি ইচ্ছে করেই তোমার সাথে দেখা করতাম এবং সাদা শার্ট পরে তোমার সামনে আসতাম। এরপর জু নোয়ানকে কিস করতে থাকে। পরদিন সকালে আমরা জু আর নোয়ানকে একসাথে বসে ব্রেকফাস্ট করতে দেখি। হঠাৎই নোয়ানের কাছে তার ফ্রেন্ডের ফোন আসে আর সে বলে, আমাদের স্টুডিওর নতুন স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে হসপিটালে অ্যাডমিট। এটা শুনে জু আর নোয়ান দ্রুত হসপিটালে চলে যায়। ডক্টর মেয়েটির মাকে বলে তার মেয়ে প্যারালাইজড হয়ে গেছে। তখন তার মা সব দোষ নোয়ানের উপর দিতে থাকে, কারণ তার স্টুডিওতে গিয়েই তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সে নোয়ানের নামে কেস করারও কথা বলে। নোয়ান বলে, আমাদের দ্বারা কিছু হয়ে থাকলে আমরা অবশ্যই এটার রেসপন্সিবিলিটি নিতাম, কিন্তু আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। ও যখন আমাদের স্টুডিও থেকে বের হয় তখনও একদম সুস্থ ছিল। এরপর নোয়ানের কাছে স্টুডিও থেকে ফোন আসে। সে জানতে পারে অসুস্থ মেয়েটির বাবা নোয়ানের স্টুডিওর সামনে গিয়ে লোক জড়ো করে বিক্ষোভ করছে। সে তো নোয়ানকেই দোষ দিচ্ছিল। তখন সেখানে নোয়ান আসে আর বলে, আপনার মেয়ের জন্য আমি নিজেও খুব চিন্তায় আছি। আর তাছাড়া পুলিশ তো ইনভেস্টিগেশন করছে, আসল আসামি ঠিকই ধরা পড়বে। লোকটি নোয়ানকে তখন মারতে আসে। তখন জু এসে নোয়ানকে বাঁচায়। লোকটি পড়ে গিয়ে নাটক করতে থাকে আর বলে যে জু তাকে মেরেছে। তখন জু বলে, আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি। এরপর আমাদেরকে ওই ফুটেজটি দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই ইয়ানের এক্স গার্লফ্রেন্ড নোয়ানের স্টুডেন্টের বাবা মাকে টাকা দিচ্ছিল আর বলছিল, তোমাদের মেয়ের পায়ে আগে থেকেই চোট আছে, তোমরা ওকে নোয়ানের স্টুডিওতে ভর্তি করে দাও। যখন সে আবারও পায়ে চোট পাবে তখন সব দোষ নোয়ানকে দিয়ে দিও। এর বদলে আমি তোমাদের অনেক পরিমাণে টাকা দিব। এসব দেখে পুলিশ অসুস্থ মেয়েটির বাবাকে গ্রেপ্তার করে। তো নোয়ান জুকে বলে, তুমি এত কিছু কিভাবে করলে? জু বলে, আমি তোমার হাজবেন্ড, এটা তো আমাকে করতেই হতো। এই বলে সে নোয়ানকে জড়িয়ে ধরে। পরদিন সকালে নোয়ান যখন স্টুডিওতে প্র্যাকটিস করছিল তখন তার ফ্রেন্ড এসে বলে, ইয়ানের প্রেগনেন্ট গার্লফ্রেন্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে। নোয়ান বলে ও এটারই যোগ্য। এরপর নোয়ানের কাছে ইয়ানের ফোন আসে আর সে এবার সত্যি নোয়ানের কাছে ক্ষমা চায় এবং তাকে দেখা করতে বলে। নোয়ান তখন জুকে ফোন করে সবকিছু জানায়। জু বলে, তুমি কি চাও? তুমি যেটাই করবে আমি তোমাকে সেটাতেই সাপোর্ট করব। পরের সিনে দেখা যায় নোয়ান ইয়ানের সাথে দেখা করতে এসেছে। ইয়ান সেখানে অনেক ড্রিঙ্কস করছিল। ইয়ান নোয়ানের কাছে ক্ষমা চাইলে নোয়ান বলে, আমি তোমাকে ক্ষমা করব না। এরপর আর কখনো আমার আর আমার হাজবেন্ডের লাইফে আসার চেষ্টা করো না। এই বলে ও সেখান থেকে চলে যায়। ইয়ান তার নিজের ভুল বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয় আজ থেকে সে আর নোয়ানকে ডিস্টার্ব করবে না। জু নোয়ানের জন্য বাইরে অপেক্ষা করছিল। নোয়ান জুকে বলে, তুমি আমার স্টুডিওকে বদনাম হওয়ার হাত থেকে বাঁচিয়েছ, কিন্তু তুমি এসব আমাকে আগে কেন বলনি? জু বলে, যাতে আমি পরে তোমার থেকে পুরস্কার নিতে পারি। নোয়ান বলে, তুমি যেটাই পুরস্কার চাইবে আমি তোমাকে সেটাই দিব। জু বলে, তোমার ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে তার ভিতর থেকে একটা গিফট আমার অনেক পছন্দ হয়েছে। নোয়ান তখন তার মুখ বন্ধ করে দেয় আর বলে, তুমি পাবলিক প্লেসে এসব কেন বলছো? জু বলে, তাহলে চলো আগে বাড়ি যাই। এরপর জু নোয়ানকে তার কাছে টেনে নেয় আর বলে, আমি তোমাকে আজ সারা রাত সময় দিব। নোয়ান বলে, আমি কত লাকি যে আমার কাছে মিস্টার জু আছে। জু বলে, কে মিস্টার জু? নোয়ান বলে, ওহ, আমার হাজবেন্ড। জু তাকে রিপিট করতে বললে নোয়ান কয়েকবার হাজবেন্ড বলে ডাকে। জুতো এতে অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় তারা নেক্সট মর্নিং সকালে ব্রেকফাস্ট করছিল। নোয়ানকে দেখে জু বুঝে গেছিল যে তার ঘুম আসছে। তখন সে বলে, তুমি অনেক ক্লান্ত তাই না?
নয়ন বলে, তুমি আজ অফিসে কেন গেলে না? জু বলে, রাতের জন্য আমি অনেক ক্লান্ত। এটা শুনে নোয়ান তো অনেক লজ্জা পেয়ে যায় আর বলে, আমাদের কখনো কখনো এমন রেস্ট নেওয়া উচিত। জু বলে, আমার জন্য কন্ট্রোল করা খুবই কঠিন, তাই আজ আমি ছুটি নিয়েছি তোমার সাথে সময় কাটাবো বলে। পরদিন রাতে আমরা তাদেরকে ভিডিও কল করতে দেখি। নয়ন বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি অফিসে আছো। জু বলে, আমি হসপিটালে। নয়ন বলে, কিন্তু কেন, কে অসুস্থ? তখন জু বলে, আমার ফ্রেন্ড অসুস্থ। নয়ন তখন জুয়ের পিছনে জুয়ের মমকে দেখতে পায়। পরদিন সকালে নয়ন তার স্টুডিওতে প্র্যাকটিস করছিল। তখন সে তার ফ্রেন্ডের কাছে এসে বলে, জু হয়তো আমার কাছে কিছু লুকাচ্ছে, হয়তো কোনো সমস্যায় আছে। নয়ন জুকে এসএমএস করে কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না, তাই সে নিজেই হসপিটালে চলে আসে। সেখানে গিয়ে জুয়ের অ্যাসিস্ট্যান্টের থেকে নয়ন জানতে পারে জুয়ের গ্র্যান্ডপা অনেক অসুস্থ। এরপর সে তাকে দেখতে ভেতরে আসে। জু কেন তাকে কিছু বলেনি এটা জানতে চাইলে জু বলে, তুমি চিন্তা করবে বলেই তোমাকে কিছু বলিনি। হঠাৎ তার গ্র্যান্ডপায়ের শরীর অনেক খারাপ হয় এবং শেষমেশ সে মারা যায়। তো গ্র্যান্ডপা মারা যাওয়ায় জু অনেক ভেঙে পড়ে। নয়ন জুকে অনেকভাবে সান্ত্বনা দেয়। পরের সিনে আমরা দেখি নোয়ান তার গ্র্যান্ডপায়ের কাছে গিয়েছিল আসল সত্যিটা জানতে। আসলে তার আর জুয়ের এঙ্গেজমেন্ট ছোটবেলাতেই হয়ে গিয়েছিল, যেটা করিয়েছিল নোয়ানের গ্র্যান্ডমা নিজেই। সে তার গ্র্যান্ডপায়ের কাছে সবকিছু জানতে পারে। এরপর তার নিজেরও সবকিছু মনে পড়ে যায়। জু তার গ্র্যান্ডপায়ের পিকচার দেখে অনেক মন খারাপ করছিল। নোয়ান জুয়ের কাছে আসে আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম। জু বলে, কি হয়েছে? তখন নোয়ান বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। তুমি আমাকে আগে কেন এসব মনে করাওনি? আমার জন্য তোমাকে এত বছর অপেক্ষা করতে হয়েছে। জু বলে, আমি তোমার উপর কোনো প্রেশার দিতে চাইনি, সব সময় আমি তোমার সাথেই ছিলাম। নয়ন বলে, আমিও সব সময় তোমার সাথেই থাকতে চাই। এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা নোয়ানকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাই। জু নোয়ানের জন্য খাবার বানিয়েছিল এবং তাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু যখন নোয়ান জুকে খাওয়ায় তখন সে বমি করতে শুরু করে। নোয়ান তো এটা দেখে খুবই অবাক হয় আর বলে, প্রেগনেন্ট তো আমি আর বমি হচ্ছে তোমার? তখন জু বলে, আরও কয়েকটা বাচ্চা আসলে আমি ঠিক হয়ে যাব। এটা শুনে নোয়ান বলে, ঠিক আছে। এই বলে তো ওরা হাসতে থাকে। আর এখানেই এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।